আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ, তার কারণে বিশ্ব মানচিত্রে সমৃদ্ধির নতুন পরিচিতি পেয়েছে বাংলাদেশ। নির্বাচনে বিএনপির নেতাকে জানতে চান ওবায়দুল কাদের, জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের। করোনায় দেশে আরো ২৫ জনের মৃত্যু, সারা দেশে ৭৫ লাখ ডোজ টিকা দেয়া হবে আজ। এবং ১৪ নভেম্বর এসএসসি আর ২রা ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষা, মানতে হবে ১১ দফা নির্দেশনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাধারণ বাঙালি থেকে অসাধারণ বিশ্বনেত্রী হয়ে ওঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ, তার কারণে বিশ্ব মানচিত্রে সমৃদ্ধির নতুন পরিচিতি পেয়েছে বাংলাদেশ। নানা চড়াই উতরাই পেরিয়ে রেকর্ড গড়েছেন ৪বার প্রধানমন্ত্রী হওয়ার। ৪ দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। আপেল মাহমুদের বিশেষ রিপোর্ট। দীর্ঘদিন পর শেখ হাসিনা প্রবাস থেকে দেশে ফিরলেন। বেরিয়েছিলেন স্বামীর সাথে সংসার করবেন বলে, কিন্তু ফিরলেন জনতার নেতা হয়ে। ১৯৮১ সাল থেকে দলীয় প্রধান হিসেবে হাল ধরলেন আওয়ামী লীগের। গোপালগঞ্জের ছায়া আর মায়ায় ঘেরা ছোট্ট গ্রাম টুঙ্গিপাড়া, এখানেই ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম সন্তান হিসেবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার কোল আলোকিত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চিরায়ত গ্রামীণ পরিবেশে প্রকৃতির কোলে বেড়ে ওঠেন তিনি। ছাত্র জীবন থেকেই তিনি সংগ্রামী নেত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিদেশে থাকায় বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যাকাণ্ড থেকে ভাগ্যক্রমে রক্ষা পান শেখ হাসিনা। এখনও দেশের সবচেয়ে বড় এই রাজনৈতিক দলের সভানেত্রী তিনি। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯ বার। নানা ষড়যন্ত্র তাকে থামাতে পারেনি, বরং বেড়েছে তার কর্মচাঞ্চল্য। দেশের সবচেয়ে দীর্ঘ ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর কৃতিত্ব তার। তিনি সবসময় অকুতোভয় নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনো পথ হারাননি, তিনি কখনো দিশেহারা হননি, তিনি কখনো বিচলিত হননি। তিনি সাহসিকতার সাথে সব জিনিস মোকাবেলা করেই এই জাতিকে নেতৃত্ব দিতে পেরেছেন বলেই আজকে বাঙালি জাতি পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত। সৎ আর সাহসী নেত্রী হিসেবে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। দেশপ্রেম, দৃঢ় মানসিকতা ও মানবিক গুণাবলী তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। শেখ হাসিনা আজকে যে সম্মান কুড়াচ্ছেন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে, তার কর্মের জন্য, তার সততার জন্য, তার বীরত্বের জন্য, তার সাহসিকতার জন্য। অভিজ্ঞতা, প্রজ্ঞা, সাহস সব মিলিয়ে তিনি অনন্য নেত্রী। তিনি বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক এবং বাঙালি জাতির সকল আশা ভরসা নিরাপদ আশ্রয়স্থল। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতা কে হবেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির একজন বিদেশে ফেরারি আসামি, আরেকজন দেশে দণ্ডপ্রাপ্ত হয়ে জামিনে আছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্বে থাকলেও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এ সময় অর্থের পিছনে না ছুটে সততার সাথে রাজনীতি করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দেন ওবায়দুল কাদের। প্রশ্ন করতে চাই এবং বলতে চাই, আগামী নির্বাচনে আপনাদের লিডারকে, আন্দোলনে আপনাদের লিডারকে, কাকে ঘিরে আন্দোলন করবেন,
কাকে ঘিরে সরকার গঠন করবেন আমরা বলে দিচ্ছি, আমাদের লিডার হচ্ছে শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সচিবালয়ে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে ক্ষমতায় আছে বলে এই পরিবর্তন যা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। দেশ বদলে গেছে। আকাশ থেকে ঢাকা শহরে চেনা যায় না, আকাশ থেকে চট্টগ্রাম শহরও চেনা যায় না, আকাশ থেকে কোনো কুড়েঘর খুঁজে পাওয়া যায় না। এবং এই বদলে যাওয়া কোনো জাদুর কারণে নয়, বরং জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে এই অর্জন, এই অগ্রগতি, এই পরিবর্তন সম্ভবপর হয়েছে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি নেতারা। তাদের ভাষায়, গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সুষ্ঠু নির্বাচন আদায় করা হবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করলে পরিণতি ভালো হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত নেতা হান্নান শাহর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় দলের দুঃসময়ে তার অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। এ সময় তারা দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সরকারকে দায়ী করে বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করেছে আওয়ামী লীগ। সরকার মিথ্যাচার আর অপপ্রচারের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় অভিযোগ করে তারা বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এই সরকার বুলেট দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। চেষ্টা করলেও প্রতিরোধ করা হবে। গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাওয়ার সদর দরজা যদি বন্ধ করেন, তো মানুষ খিড়কির দরজা, পেছনের দরজা, পাশের দরজা, যে কোনো দরজা দিয়ে আপনার ঢুকতে পারে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। এ অবস্থা থেকে রক্ষা পেতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তারা আজকে একে একে এই রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, পুরো প্রশাসনকে তারা দলীয়করণ করে ফেলেছে। জনগণকে যদি তার অধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার আর মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে এখন সরকার পতনের এক দফা আন্দোলনই বিএনপির লক্ষ্য বলে জানান নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও ২৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭,৪৩৯ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১,২১২ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ১৫,৫২,৫৬৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৭,৭৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ৪.৩৬%। নতুন করে ১,২০২ জন সুস্থ হয়েছেন। কোভ্যাক্স সহায়তায় ফাইজারের আরও ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ারলাইন্স কার্গো বিমানে ভ্যাকসিনগুলো ভরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে ফ্রিজিং ভ্যানে করে টিকাগুলো নিয়ে যাওয়া হয় সংরক্ষণাগারে। কোভ্যাক্স সহায়তায় আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ৩ দফায় মোট ৩৬,০৪,৪৮০ ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে আজ দেশব্যাপী ৭৫ লাখ ডোজ করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, সকাল ৯টায় শুরু হবে এই কার্যক্রম। যারা রেজিস্ট্রেশন করেছেন শুধু তারাই টিকার প্রথম ডোজ নিতে পারবেন। ক্যাম্পেইনের প্রথম ২ ঘন্টায় অগ্রাধিকার ভিত্তিতে মহিলা ও প্রতিবন্ধীদের টিকা দেওয়া হবে। স্পট রেজিস্ট্রেশন করে কেউ টিকা নিতে পারবেন না, তবে ৬০ ঊর্ধ্বদের ক্ষেত্রে তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। এই ক্যাম্পেইনে আমরা আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠী যারা ২৫ বছর বা তদূর্ধ্ব, তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন দেব। আমরা ৪০ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেব এবং বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী, তাদেরকে আমরা বিবেচনায় আনবো। তবে আমরা মনে রাখবো যে এক্ষেত্রে স্তন্যদানকারী মা অথবা গর্ভবতী মায়েদের আমরা এই ভ্যাকসিন ক্যাম্পের আওতায় আনবো না।
অবশেষে দিনক্ষণ চূড়ান্ত হলো এসএসসি ও এইচএসসি পরীক্ষার। আগামী 14 নভেম্বর এসএসসি আর 2রা ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে অল্প কয়েকটি বিষয়ে। করোনা সংক্রমণ রোধে মানতে হবে 11 দফার নির্দেশনা। মাহবুব কবির চপলের রিপোর্ট। 2 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবলিক পরীক্ষা। 14 নভেম্বর থেকে শুরু হবে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা, শেষ হবে 23 নভেম্বর। আর 2 ডিসেম্বর শুরু হয়ে এইচএসসি পরীক্ষা শেষ হবে 30 ডিসেম্বর। দুটি পরীক্ষায় অংশ নেবে 38 লাখ শিক্ষার্থী। করোনার মধ্যে পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছে শিক্ষা বোর্ডগুলো। এই আবশ্যিক বিষয়গুলিতে যদি তারা পরীক্ষা দিতে আসতো, তাহলে একটা সেন্টারে যদি 3000 পরীক্ষার্থী থাকে, সবাই কিন্তু চলে আসতো, সায়েন্স, আর্টস, কমার্স, বাংলা, ইংরেজি, আইসিটি। তো সেইটাকে আমরা পরিহার করেছি যাতে স্বাস্থ্যবিধিটা মানা যায়। এখন সায়েন্সের ছেলে 3টা পরীক্ষা দেবে, আর্টসের ছেলে 3টা পরীক্ষা দেবে, কমার্সের ছেলে 3টা পরীক্ষা দেবে। সবগুলো হলো নৈর্বাচনিক বিষয়, মানে ইলেকটিভ যেটাকে আমরা বলি। ওই যে সাবজেক্টগুলিতে আমরা পরীক্ষা নিচ্ছি না, সেটা আমরা পূর্ববর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষার রেজাল্ট থেকে আমরা সাবজেক্ট ম্যাপিং যেটাকে আমরা বলি, সেই অনুযায়ী আমরা নাম্বারটা নির্ধারণ করব। আর এই বছর কিন্তু যেমন ধরেন বাংলায় নিচ্ছি না, ইংরেজি নিচ্ছি না, আইসিটি নিচ্ছি না, সেগুলো আমরা পূর্বতন পরীক্ষা থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নিয়ে আসব। পরীক্ষার 30 মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা সহ মানতে হবে 11 দফা বিধিনিষেধ। এসব নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের নির্দেশনা পাঠানো হচ্ছে। যে বেঞ্চে আগে 2 জন বসতো সেখানে তো আমরা 1 জন বসাবো, একটু গ্যাপ দিয়ে বসাবো, এবং ঢোকার সময় তার তাপমাত্রা মাপতে হবে, তার হাত ধোয়ার ব্যবস্থাটা থাকতে হবে, তার স্যানিটাইজার ব্যবহার করার পরিস্থিতি থাকতে হবে। প্রত্যেকটা পরীক্ষার হলের সামনে দেখবেন যে একটা বিশাল জটলা সৃষ্টি হয়, এবং গার্জিয়ানরা একাধিক গার্জিয়ান চলে আসেন একজন ছাত্রের সাথে। তো এই বছর আমরা তাদেরকে বলবো অন্তত একজন ছাত্রের সাথে একজন আসেন, এবং তাকে ঢুকিয়ে দিয়ে ওই জায়গাটা থেকে সরে যান, অর্থাৎ জটলা যাতে না হয়। এবং সেটার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও সহায়তা চাবো। তবে পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থীর করোনা বা উপসর্গ দেখা দিলে আইসোলেশনে রেখে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রাখা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে গতি পাচ্ছে সিরাজগঞ্জ বগুড়া ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প। এই রেলপথ চালু হলে ঢাকা থেকে বগুড়া দূরত্ব কমে যাবে 112 কিলোমিটার। পাশাপাশি ভ্রমণ সময়ও কমবে প্রায় 3 ঘন্টা। প্রকল্পের পরামর্শক হিসেবে ভারতের রাইটস ও আরভির সাথে রেলের চুক্তি সই অনুষ্ঠানে সময় মতো কাজ শেষ করার আহ্বান জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। সরাসরি রেল যোগাযোগের লক্ষ্যে বগুড়া সান্তাহার থেকে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী স্টেশন পর্যন্ত প্রায় 87 কিলোমিটার দীর্ঘ পথে ডুয়াল গেজ রেল লাইন স্থাপনের ফলে 112 কিলোমিটার পথ কমে যাবে। প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, নকশা তৈরি ও নির্মাণ কাজের তদারকি করবে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস ও আরভি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলের আধুনিকায়ন সহ সেবার মান বাড়াতে ভারতের সহযোগিতা চান রেলমন্ত্রী। বাংলাদেশ রেলওয়েকে গড়ে তোলার ক্ষেত্রে অবকাঠামোগত দিক থেকে, রোলিং স্টক এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে ভারত বাংলাদেশের পাশে থাকবে। ভবিষ্যতেও যাতে ভারতের রেলের সমভাবে বাংলাদেশের রেলওয়ে যাতে একই ধরনের সুনাম অর্জন করতে পারে, সেই কনফিডেন্স ডেভেলপ করতে পারে, পরিবহনের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, সেটি আমরা আশা করি। এ প্রকল্পে 3146 কোটি টাকা ঋণ দেবে ভারত, বাকি 2433 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানান, ভবিষ্যতেও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতায় আগ্রহী তার দেশ। We believe sincerely and honestly that we are ideally suited to be each other's partners for the development of railways in Bangladesh. From everything from capacity building to the execution of projects, the government and people of India wish to stand by their friends and brothers and sisters in Bangladesh in the development of railways. এই প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়ার পাশাপাশি রংপুর বিভাগের জেলাগুলোরও রেলপথে দূরত্ব কমবে রাজধানীর সঙ্গে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
সারা দেশে অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ ও সমবায় প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে ৪৫ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠান চিহ্নিত ও তাৎক্ষণিক বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতে বিশেষ কমিটি গঠন করতে বলা হয়েছে। বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেয়। অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। হুমায়ুন চিশতির রিপোর্ট। দাদন ব্যবসায়ী ও স্থানীয় মহাজনদের কাছে চড়া সুদে ঋণ নিয়ে সর্বশান্ত হওয়ার ঘটনা নতুন নয়। ক্ষুদ্র ঋণের নামে এসব সুদ ব্যবস্থা বন্ধের নির্দেশনা চেয়ে গত ৭ সেপ্টেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রাথমিক শুনানি শেষে রুল জারির পাশাপাশি অনিবন্ধিত ঋণদানকারী প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণেই তো এরা এইভাবে ব্যবসা করতে পারতেছে। এই ব্যর্থতাটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না? মাননীয় আদালত এটি রুল দিয়েছেন। রুলের সাথে সাথে বলেছেন যে স্পেশাল কমিটি করে লিস্ট দিতে হবে যে কারা কারা আয়কর টাইকর কিছু না দিয়ে লাইসেন্স ছাড়াই এই ধরনের ব্যবসা করতেছেন, তাদেরকে লিস্ট করতে হবে এবং তৎক্ষণাৎ যদি পাওয়া যায় বন্ধ করে দিতে হবে। এই লিস্ট করবে হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রি সমন্বয়ে। কারা এ ধরনের ঋণ বিতরণ করে তাদের চিহ্নিত করতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি তাদেরকেও ৪৫ দিনের একটি দিন দিয়েছেন। কারা কারা ব্যবসা করে মাইক্রোক্রেডিট অথরিটি যারা পার্সোনাল ইন্ডিভিজুয়াল লেন্ডারও যারা আছে, মানে ব্যক্তি পর্যায়ে যারা লোন দেন, তাদের লাইসেন্স ছাড়া এইটার একটা লিস্ট ৪৫ দিনের মধ্যে আদালতে পাঠাবেন। কোর্টের কথা ছিল যে শেষে কেন সরকার অ্যাকশন নেবে? সরকার তো প্রথম দিক থেকেই অ্যাকশন নেওয়ার কথা। এখন পর্যন্ত দেশে ৭৪৬টি নিবন্ধিত ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান রয়েছে। পরবর্তী শুনানি ও আদেশের জন্য ৩০ নভেম্বর দিন ঠিক করেছে হাইকোর্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সাভারে আলোচিত পারুল হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পিবিআই। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিরপরাধ পারুলকে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার এসব তথ্য জানান। তিনি বলেন, মাত্র ৫,০০০ টাকার জন্য জামাল এই হত্যাকাণ্ড ঘটায়। শফিউল আলম সুজনের রিপোর্ট। চলতি মাসের ৮ তারিখ সাভারের বক্তারপুরে খুন হন পারুল বেগম। হত্যার রহস্য উদ্ঘাটনে সাভার থানা পুলিশ তদন্ত শুরু করে। এর পাশাপাশি নিজ উদ্যোগে মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। ঘটনার সময় পারুলের মরদেহের কাছে পাওয়া যায় বিল্লাল সর্দার নামের এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। তদন্তের পর জানা যায় ঘটনার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিল্লাল সর্দারের রাজনৈতিক প্রতিপক্ষ হালিম হাওলাদারকে। মামলা ডিটেক্ট করেই ছাড়বো গ্রামেগঞ্জের মামলা। গ্রেফতারের পর হালিম জানান ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার হিসেবে নিজে জয়ী হতে প্রতিপক্ষ বিল্লাল সর্দারকে ফাঁসানোর পরিকল্পনা করেন। আর এজন্যই ফেরি করে কাপড় বিক্রেতা পারুল বেগমকে হত্যার পর বিল্লাল সর্দারের এনআইডি কার্ড রাখা হয় তার মরদেহের পাশে। চিন্তা করেন যে একে যদি কোনো বড় মামলায় ফাঁসানো যায় বা কোনো মামলায় যদি ঢুকানো যায় তাহলে তিনি হয়তো মেম্বার ইলেকশনে নির্বাচিত হবেন। পরিকল্পনা অনুযায়ী জামাল নামের এক ব্যক্তি পারুল বেগমের সাথে প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে সাভারের বক্তারপুরে স্বামী স্ত্রী পরিচয়ে তারা ৭ সেপ্টেম্বর বাসা ভাড়া নেন। ওই রাতেই জামাল ওড়না পেঁচিয়ে পারুলকে হত্যা করেন। পারুল বেগমও একটি আশ্রয় চাচ্ছিলেন, সেই আশ্রয়তে গিয়ে তারা এই দম্পতি বিয়ে করবেন মর্মে ঠিকঠাক করে তারা এই বাসাটি ভাড়া নিয়ে রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন এবং রাত্রে এই পারুল বেগমের একটি আকাশি রঙের ওড়না দিয়ে গলা চিপে হত্যা করে সে পিছন থেকে বেরিয়ে আসেন। যে নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড, সেই নির্বাচনে অভিযুক্ত হালিম হাওলাদার এবং যাকে হারানোর জন্য এই হত্যাকাণ্ড সেই বিল্লাল সর্দার কেউই নির্বাচনে জিততে পারেনি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার দিন ২৫ সেপ্টেম্বরকে তৃতীয়বারের মতো বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে ঘোষণা করা হয়েছে। মুক্তধারা ফাউন্ডেশনের প্রচেষ্টায় নিউ ইয়র্ক স্টেট আইনসভায় দীর্ঘ শুনানির পর তার সর্বসম্মতিতে পাশ হয়। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছে নিয়াজ জামান সজীব।
নিউ ইয়র্কে 2019 সাল থেকে 25 সেপ্টেম্বর বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে হিসেবে পালন করা হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অন্যান্য অগ্রসর জাতির অভিবাসীদের সাথে বাংলাদেশিরাও যুক্ত হলো। এর আগে নিউ ইয়র্ক রাজ্যের সিনেটে একটি সেশনে আলোচনার পর আইন পরিষদে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এবছর তৃতীয়বারের মতো বিষয়টি সিনেটের আইন পরিষদে নবায়ন হলো। এদিকে মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে নিউ ইয়র্কে বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে পালিত হয়েছে। স্থানীয় সময় শনিবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টার মিলনায়তনে দিবসটি উদযাপনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিন যে বাংলায় ভাষণ দিয়েছিলেন, সে দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী বছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে আরও জাঁকজমকভাবে পালন করা হবে। এই মাসে বঙ্গবন্ধু এই নিউ ইয়র্কে এসেছিলেন। 25 সেপ্টেম্বর বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে হিসাবে এই নিউ ইয়র্ক স্টেটে ঘোষিত হয়েছে। আমি আগামীতে আশা করব যে 25 সেপ্টেম্বর আপনার এই নিউ ইয়র্কে এই বাংলাদেশি ইমিগ্রেন্ট র্যালি চালু হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট, দারিদ্র্য মোকাবেলার যেসব ইস্যু এখন অধিবেশনে আলোচিত হয় তা 1974 সালেই বঙ্গবন্ধু জাতিসংঘে তুলে ধরেছিলেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে দেড় যুগে শিরোপা খরা খোঁচাতে চায় বাংলাদেশ। বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে একথা জানান দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। এদিকে ফিফার অনুমতি না পাওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না এলিটা কিংসলের। প্রতিযোগিতায় অংশ নিতে আজ দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল। পরাগ আরমানের রিপোর্ট। 2003 সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর কখনোই প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। 2009 সালে সেমিফাইনাল খেললেও গ্রুপ পর্বেই থেমেছে লাল সবুজের শিরোপা মিশন। এবার নতুন কোচের অধীনে দেড় যুগের শিরোপা জয়ের খরা মেটাতে চায় বাংলাদেশ। আমরা ঠিকমতো অনুশীলন করেছি, ভালো ছন্দে আছে। মালদ্বীপে ভালো কিছু করতে চাই, নিজেদের সেরা ফুটবল খেলে ফাইনালের ট্রফি স্পর্শ করতে চাই। অধিনায়কের কথায় সমর্থন দিলেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। আগের ভুল প্রান্তে শেষে শিরোপা জয়ী টার্গেট দলের। সবাই ফাইনালের চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখবে, যেই অপোনেন্ট থাকুক, এবং সেখানে আমাদের জয়লাভ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি। আর জাতীয় দলের নতুন কোচ অস্কার ব্রুজন অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটিকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। ফরওয়ার্ড লাইনেই বাংলাদেশের বড় সমস্যা, তবে আত্মবিশ্বাসের কমতি নেই ব্রুজনের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করলে দারুণ হবে। ছেলেরা অনেক পরিশ্রম করেছে, দেশের ফুটবলের উন্নতির চেষ্টা করছে। স্কোরারদের উপর আমার বিশ্বাস আছে, আশা করি তারা গোল করতে পারবে। মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই বাংলাদেশ দলের সদস্যদের কোভিড পরীক্ষা করানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ, তার কারণে বিশ্ব মানচিত্রে সমৃদ্ধির নতুন পরিচিতি পেয়েছে বাংলাদেশ। নির্বাচনে বিএনপির নেতাকে জানতে চান ওবায়দুল কাদের, জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের। করোনায় দেশে আরো 25 জনের মৃত্যু, সারা দেশে 75 লাখ ডোজ টিকা দেওয়া হবে আজ। এবং 14 নভেম্বর এসএসসি আর 2রা ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষা, মানতে হবে 11 দফার নির্দেশনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।